জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশ পরিচালনায় অদক্ষতা মানবে না মানুষ, বললেন তারেক রহমান। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু পরিবারের অতিরঞ্জিত বন্দনা হয়েছে। সেমিনারে বক্তারা। রংপুরে শহীদদের পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ, দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গা সংকট, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বে অব বেঙ্গল সম্মেলন উদ্বোধন। রাজধানীতে বিনোদন কেন্দ্র, খেলার মাঠ থেকেও নেই। 6 বছর ধরে বন্ধ ঢাকা শিশু পার্ক। অযত্নে পড়ে আছে বাকিগুলো। মাঠ উদ্ধারের আশ্বাস উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের কাজের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার পরিচালনায় অদক্ষতা মানবে না দেশের মানুষ। আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আসছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের কাছে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা মহলে চলছে আলোচনা। এবার অন্তর্বর্তী সরকারের কাজের গতি ও তাদের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় অদক্ষতা প্রকাশ পেলে জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। বর্তমান সরকার কিছু সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে ভোটের আয়োজন করতে হবে। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা মানুষের আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগের আমলে পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত বন্দনা করা হলেও অবহেলিত ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্য নায়করা, এমন পর্যবেক্ষণ শিক্ষা বিশেষজ্ঞদের। রাজধানীতে সেমিনারে অংশ নিয়ে নতুন বছরের পাঠ্য বইয়ে শহীদদের বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের। বর্তমান প্রজন্মকে ইতিহাস সৃষ্টিকারী আখ্যা দিয়ে জুলাই অভ্যুত্থান সহ ইতিহাসে যার যে অবদান তা তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ সরকারের আমলের পাঠ্য বই। নতুন বছরের বই কেমন হওয়া উচিত শনিবার তা নিয়ে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত গোল টেবিলে মতামত তুলে ধরেন অংশীজনরা।
16 বছরের পাঠ্য বই পর্যালোচনা করে শিক্ষা বিশেষজ্ঞরা বলেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়েই শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বন্দনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হলেও কিছু কিছু জায়গায় মুছে ফেলা হয় শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান, যা স্পষ্ট ইতিহাস বিকৃতি। শুধুমাত্র শেখ মুজিবের বন্দনা করা হয়েছে, যেরকম মুজিব ইন স্কুল ডেজ। ইংরেজি বইতে স্পোর্টস এবং গেমস যে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়তে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শেখ মুজিবুর রহমান আসলে কতটা খেলাধুলা পছন্দ করতেন সেই বিষয়টি এসছে। উঠে আসুক, ঘটনাগুলো উঠে আসুক। ইতিহাসে যার যে অবদান তা পাঠ্য বইয়ে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 24-এর হিস্ট্রি, এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। পাঠ্য বইয়ে জুলাইয়ের ইতিহাস দেওয়ার যে প্রাথমিক যে ভাবনা শুরু থেকেই আমাদের কম বেশি আছে। পাঠ্য বইকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার না বানানোর আহ্বান অংশীজনদের। রক্ষা করে কিভাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করবে সরকার, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আর দ্রুত খুনিদের বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রংপুরে গণ অভ্যুত্থানে শহীদ 44 পরিবারকে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিজামুদ্দিনের মতো বাকরুদ্ধ শহীদ পরিবারের প্রিয়র মা বলেন, এই আর্থিক অনুদান দিয়ে মিটবে না ছেলেকে হারানোর শোক। কোটি কোটি টাকা যেহেতু বিদেশে পাচার হয়েছে, এইরকম একটা ভাঙা দেশে এইটুক করতে গিয়ে আমরা যারা শহীদ বাবা মা আছি, আহত বাবা মা আছি, তাদেরকে যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে আমরা ভালো কোনো ফল পাবো না। জাতীয় সঙ্গীত ও নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই সভা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে, প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। 2 উপদেষ্টা বলেন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ করবে সরকার। 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনজনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। রংপুর বিভাগের 44 জন শহীদ পরিবারের প্রত্যেককে নগদ 5 লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সারা দেশে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিদ্যমান বিধান অনুযায়ী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটি এখন প্রধান আলোচনার বিষয়। এই যে মতামত আসছে, এটা গণ অভ্যুত্থানের পর থেকে সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও সংবিধান সংশোধনে দেয়া হয়েছে সমর্থন, যা হচ্ছে প্রস্তাবনা। জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। কনস্টিটিউশন কিন্তু কোনো ফৌজদারি কার্যবিধি না,
কোনো দণ্ডবিধি না। ইট ইজ এ পলিটিক্যাল ডকুমেন্ট, হ্যাজ টু বি গিভেন প্রায়োরিটি অন দ্য পলিটিক্যাল ইস্যুস। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে কলুষিত করা হয়েছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, বিগত সময়ে রাজনৈতিক সংকট সমাধানে এই সংবিধান কোনো সমাধান দিতে পারেনি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে। আমরা দেখেছি যে গত 53 বছরে সংবিধান আমাদের রাজনৈতিক সংকটের সমাধান করতে পারেনি, বরং রাজনৈতিক সংকট তৈরি করেছে। বিদ্যমান বিধান অনুযায়ী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে পারলেই সব সংশোধন সম্ভব। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন কেউ করতে পারবে না বলেও মত দেন বক্তারা। প্রস্তাবনা হবে এমনভাবে ছোট করে সমস্ত সংবিধানের ছোট একটা আকার আসবে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ। এতে করে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর আশানুরূপ সমর্থন পায়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। In 8 years, the level of support that we expected from our neighbors, big neighbors, has not been forthcoming. For China, Myanmar remains very important for its access to the Bay of Bengal. Similarly, India thinks that the Kaladan project is an important way of access to its northeastern states. So, for that project, it has to keep a very good relations with Myanmar. And for this, I am being a little frank, we have been sort of a victim of the circumstances. I believe that it is not going to remain a problem for Bangladesh forever. It is going to become a problem for everyone else. বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে, সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তব্যে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণরা আওয়াজ তুলেছে সামনের বাংলাদেশ হবে বাক স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং সবাইকে সঙ্গে নিয়ে সমাজ গড়ার। ভূরাজনীতির নানা দিক নিয়ে আলোচনায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উদ্বোধন হলো বে অফ বেঙ্গল কনভারসেশন। বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস এর আয়োজনে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে, সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। We know what it is like to be pushed away and punished severely for no fault of yours, to face forces far bigger than ourselves. But we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh. বৈশ্বিক পরিবেশ রক্ষা ও বৈষম্য দূর করতে নতুন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদ কুক্ষিগত করা এবং পরিবেশ ধ্বংস রুখতে নিজের প্রবর্তিত 3-0 ধারণা অনুসরণের আহ্বান এই নোবেল বিজয়ীর। This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. অনুষ্ঠানে বিদেশি অতিথিদের ঢাকার রাস্তা ঘুরে তরুণদের আঁকা দেয়াল চিত্র দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা পাঠান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো রদ্রিগেজ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এক সেমিনারে তিনি বলেন, এই চুক্তিতে করের কোনো বিধানই রাখা হয়নি। প্রতিষ্ঠানটির পাওনা পরিশোধে সময় চেয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে যে সরকারি ক্ষমতায় আসুক, কেউ আর লুটপাট ও টাকা পাচার করতে পারবে না বলেও হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার।
দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় 2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে শেখ হাসিনা সরকার। এরপর গেল জুলাই পর্যন্ত 128,18,442 বিদ্যুৎ আমদানি করা হয়েছে। তবে তা আমদানি করতে গিয়ে 39,73,71,467 রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। এই অবস্থায় শনিবার রাজধানীতে এক সেমিনারে আদানির সঙ্গে করা চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন অর্থ উপদেষ্টা। তবে জানান তাদের পাওনা পরিশোধে সময় চাওয়া হয়েছে। আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। তো এইটা একটা কোনো ডিল হলো কোনো রকমের, সেদিন বোধহয় $100 মিলিয়ন দেওয়া হলো, আদানিকে বোঝানো হলো তোমরা পাও টাকাটা আমরা দেবো, কিন্তু আমরা একটু সময় মতো। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই লোক দেখানো প্রকল্প নিয়ে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে হাসিনা সরকার। আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে যেগুলি করে ফিজিবিলিটি হয় না, পাচার করার টাকাটা হয়তো আনতে সময় লাগবে। ভবিষ্যতে যদি টাকা পয়সার টাকা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই, তাদের বিচারের আওতায় আনা হবে। সেমিনারে প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ভুগছে বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি তাহলে এটা আমাদের আগানো সম্ভব না। প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের নামে দীর্ঘ 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম প্রধান আকর্ষণ শিশু পার্ক। আর সায়দাবাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। কবে শেষ হবে সংস্কার কাজ কিংবা অন্যগুলোর কি পরিণতি হবে সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছেই। নগর পরিকল্পনাবিদ বলছেন, উন্নয়নের নামে বিনোদন কেন্দ্র বন্ধ রাখার দায় নিতে হবে সংশ্লিষ্টদের। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। ইটকাঠ আর কংক্রিটের এই নগরীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। স্বাস্থ্যকর বেঁচে থাকায় নির্মল পরিবেশের খোরাক মেটানো পার্কগুলোও যেন বিলীন হবার পথে এই মেগা সিটিতে। শিশু তো বটেই, নানান বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কটিতে এখন শুনশান নীরবতা। কারণ প্রায় 6 বছর ধরে ঢিমে তালে সংস্কার চলছে এখানে। সংস্কারের নামে অযত্নে পড়ে আছে পার্কের রাইডগুলো। জানা গেছে ভূমি সংক্রান্ত জটিলতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংস্কার। অনেক জটিলতা ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। শুধু শিশু পার্কই নয়, সায়দাবাদের এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিও করুণ অবস্থায় ধুঁকছে। পার্কের জায়গা দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশন গাড়ি। একই অবস্থা সোনারগাঁ মোড়ের পান্থকুঞ্জ নামে বহুল জনপ্রিয় এই পার্কটির। এদিকে ফার্ম গেটের শহীদ আনোয়ারা পার্কটির জায়গা দখল করে তৈরি হয়েছে দোতলা মেট্রো রেলের অফিস। বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে রয়েছে মাত্র 27টি পার্ক, আর উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে রয়েছে মাত্র 23টি, যার অধিকাংশই ব্যবহার করার মতো নয়। নগর পরিকল্পনাবিদরা মনে করেন সংস্কার কাজ দ্রুতই শেষ করা উচিত। অধিকতর সংস্কার হলে সেটা ধাপে ধাপে হবে, কিন্তু পার্কের তালা মেরে উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করা এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। শুধু মানসম্মত আবাসনই নয়, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও। পরামর্শ পরিকল্পনাবিদদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রক্ষকই যেন ভক্ষক। মোহাম্মদপুর টাউন হল কলোনি মাঠ নিয়েও এমন কাণ্ড ঘটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নিজেরাই দখল করে মাঠটিকে পুরানো সরঞ্জাম আর ময়লা আবর্জনা রাখার ডাম্পিং স্টেশনে পরিণত করেছে ডিএনসিসি। স্থানীয়দের দাবি, দ্রুতই সংস্কার করতে হবে মাঠ। নগর পরিকল্পনাবিদের পরামর্শ, নতুন মাঠ তৈরি ও পুরনো মাঠ দেখভাল করতে নাগরিকদের সমন্বয়ে স্বাধীন সংস্থা গঠন করা উচিত। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই মাঠ নাকি সিটি কর্পোরেশনের ময়লার ডাম্প। একসময় মোহাম্মদপুরের এই মাঠটি টাউন হল কলোনি মাঠ নামে পরিচিত থাকলেও দিন দিন অস্তিত্ব সংকটে ভুগছে। এমনকি গেটের কোথাও নেই কোনো নামফলক, নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও, এমনকি সিটি কর্পোরেশনের ওয়েবসাইটেও নেই এই মাঠের কোনো অস্তিত্ব।
অতীতে এ মাঠে শিশু কিশোররা খেলাধুলা করলেও এখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ময়লা আবর্জনার ডাম্পিং করে ডিএনসিসি, সঙ্গে সিটি কর্পোরেশনের স্টাফদের আবাসস্থল গড়ে তোলা হয়েছে। মাঠের মতো থাকবে, নাহলে ছেলেপেরা মুক্ত বাতাসে চলবে কি করে? আমাদের জন্য একটু খেলার যদি ব্যবস্থা করা হতো তাহলে এখানে আমাদের বাসার কাছে খেলতে একটু সুবিধা হতো। এখানে আমরা মাঠ হলে রাস্তায় খেলতে হবে না, আমরা সবাই টুর্নামেন্ট খেলতাম এখানে। নগর পরিকল্পনাবিদদের মতে আয়তনের তুলনায় ঢাকায় এখনো অনেক মাঠের প্রয়োজন। সেখানে সিটি কর্পোরেশনের মাঠ দখল করার ঘটনায় বিস্মিত তারাও। খেলার মাঠকে অন্য কোনো ব্যবহার, সেই ব্যবহারটা অবৈধ। নতুন একটা অথরিটি দরকার যারা সারা বাংলাদেশে শুধু মাঠ পার্ক নিয়ে কাজ করবে। সেই অথরিটিগুলো জনগণের একটা অথরিটি দরকার, যেখানে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরাই এই অথরিটির সাথে সম্পৃক্ত থাকবে। ডিএনসিসি বলছে দ্রুতই সংস্কার করা হবে টাউন হল কলোনি মাঠের। যত আবর্জনাই থাকুক, যত জিনিসপত্রই থাকুক, সেটা শিফট করে আমরা সেটা খেলার মাঠ হিসাবে পরিণত করার জন্য যা যা লাগে সেটা আমরা ব্যবস্থা করব। শুধু সিটি কর্পোরেশনই নয়, অভিযোগ আছে মাঠ দখল করে সুবিধা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরাও। যেখানে মাঠ সংকটের কারণে থমকে আছে রাজধানীর ক্রীড়াঙ্গন, সেখানে এরকম একটি মাঠকে রীতিমতো ময়লা এবং আবর্জনার স্তূপে পরিণত করছে সিটি কর্পোরেশন। বছরের পর বছর এমন মাঠ পড়ে থাকলেও দেখার নেই কেউ, কথা বলার নেই কেউ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যে দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধার করে খেলার উপযোগী করা হবে। কোন ধরনের কমপ্লেক্স তৈরি হলে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংসদ ভবনে মাঠের নামকরণ অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি, এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা জানাবো। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে মনোনয়ন পেয়েছেন ক্যারোলাইন লেভিট। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যোগাযোগের ক্ষেত্রে ক্যারোলিন নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন। ভবিষ্যতেও তিনি জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে প্রশাসনকে সহায়তা করবেন। যোগাযোগ পরিচালক হিসেবে স্টিভেন সোয়াংকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প, তবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি অর্থমন্ত্রীর নাম। কে পাবেন সেই পদ তা নিয়ে এখনও চলছে নানা আলোচনা। এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডিকে অযোগ্য আখ্যা দিয়েছেন দেশটির পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জেস সি বেঞ্জামিন। গ্যালারি থেকে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয় উপভোগ করলেন ক্রিকেটের তারকা তামিম ইকবাল খান। নিজের ছেলেকে সঙ্গে নিয়ে কিংস অ্যারেনায় ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের আহ্বান জানান মাঠে এসে খেলা দেখার। বাংলাদেশের এমন জয় সামনের দিনেও ভালো কিছুর আশা দেখাচ্ছে বলেও সময় সংবাদে জানান তামিম। ফ্যামিলিকে নিয়ে আসা উচিত, স্পেশালি যাদের বাচ্চা আছে তাদেরকে নিয়ে এসে বাংলাদেশ টিমকে সাপোর্ট করা উচিত। আমি ফুটবলের এক্সপার্ট না, এই কথাটা আমার বলাও উচিত হবে না। আই হ্যাভ কাম হিয়ার টু শো মাই সাপোর্ট টু দ্য টিম। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার। আমার ছেলে আসছে, হু ইজ 9 year old, হি হ্যাজ কাম টু দিস স্টেডিয়াম কাপল অফ টাইমস, সো ইটস গুড। উইদাউট আ ডাউট ফুটবল ইজ দ্য নাম্বার 1 পপুলার গেম ইন বাংলাদেশ। ইয়েস, ক্রিকেট হ্যাজ আ লট অফ লাভ, বাট পপুলারিটির দিক থেকে ফুটবল ইজ ওয়ে আহেড। ক্রিকেট যখন হবে, ফুটবলাররা এসে আমাদেরকে হেল্প করবে বা সাপোর্ট করবে। আমাদেরও ঠিক ওইভাবেই দায়িত্ব যে আমরা যেরকম মাঠে আসি, না একা না, ফ্যামিলি নিয়ে আসি আর আমাদের ফুটবল টিমকে সাপোর্ট করি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার। কাজের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তারেক রহমানের। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান মির্জা ফখরুলের। নিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু পরিবারের অতিরঞ্জিত বন্দনা হয়েছে সেমিনারে বক্তারা। রংপুরে শহীদদের পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।